उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान् निबोधत। নমস্কার, আমি সৌমেন, আপনাদের সঙ্গে বিবেক বার্তায়। আজকের আলোচনার বিষয় সন্দেশখালী, জনরোষ এবং মিডিয়ার ভূমিকা। ঠিক আজ থেকে 17 বছর আগে একটি আন্দোলন একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকারের পতনের পথ প্রশস্ত করেছিল। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি নন্দীগ্রাম আন্দোলনের কথাই বলছি। এই আন্দোলনকে কেউ কেউ বলে জনরোষ, আবার কেউ বলেন এটি একটি পূর্ব পরিকল্পিত চক্রান্ত, যেই চক্রান্তের পিছনে আছে মাওবাদী, নকশাল, বিজেপি, টিএমসি, কংগ্রেস, এসইউসিআই, একটা বড় অংশের বুদ্ধিজীবী এবং মিডিয়া। জমি অধিগ্রহণের নোটিশ, বিরোধীদের নেতৃত্বে জমি রক্ষা কমিটির গঠন, জমি রক্ষা কমিটির দ্বারা গাছ কেটে রাস্তা আটকানো, রাস্তা কাটা, কালভার্ট ভেঙে ফেলা যাতে পুলিশ ঢুকতে না পারে। তৎকালীন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন চাষিদের অমতে কোনো জমি অধিগ্রহণ করা হবে না। যথারীতি মুখ্যমন্ত্রীর আবেদনকে উপেক্ষা করে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায়। তারই পরিণাম হিসাবে 14 জনের মৃত্যু এবং তার ফল হিসাবে 2011 সালে নির্বাচনে বামফ্রন্ট সরকারের পরাজয়। ঠিক 17 বছর পরে সন্দেশখালীতে সেই জনরোষ দেখা দিল। প্রেক্ষিত এবং ইস্যু পৃথক। তখন বামফ্রন্ট সরকার ছিল, তার বিরুদ্ধে ছিল টিএমসি, বিজেপি, কংগ্রেস, এসইউসিআই, নকশাল, মাওবাদী, সুশীল সমাজ এবং সংবাদ মাধ্যম। আজ জনরোষ টিএমসি সরকারের বিরুদ্ধে। এই জনরোষের পক্ষে দাঁড়িয়েছে সিপিআইএম সহ বামফ্রন্ট। বিজেপি ততটুকুই আছে যতটুকু তাদের নির্বাচনী লাভের জন্য প্রয়োজন। কংগ্রেসের এই ব্যাপারে সমর্থন আছে, কিন্তু তাদের কোথাও দেখা যাচ্ছে না সেইভাবে। নাই কারা, মাওবাদী নাই, নকশাল নাই, সুশীল সমাজ নাই, এসইউসিআই নাই, মিডিয়া নাই। বামফ্রন্টের সময় নন্দীগ্রাম আন্দোলন ছিল কৃষি জমিতে শিল্প হতে দেব না এই ইস্যুতে। আর আজকে জনরোষের ইস্যু কি? তৃণমূল নেতারা কৃষকের জমি বেআইনিভাবে কেড়ে নিয়ে মাছের ভেরি বানিয়েছে। আদিবাসীদের জমি হস্তান্তর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের জমি কেড়ে নিয়ে মাছের ভেরি তৈরি করেছে। তৃণমূল নেতাদের অগাধ সম্পত্তি নামে বেনামে বৃদ্ধি পেয়েছে। পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে। স্থানীয় মহিলারা মারাত্মক অভিযোগ করেছে, যা শুনে পশ্চিমবঙ্গবাসী হিসাবে মাথা হেঁট হয়ে যায়। মনে হয় যেন আমরা আদিম যুগে বসবাস করছি। তৃণমূল নেতারা এলাকার সুন্দরী মহিলাদের পছন্দ করে তাদের তৃণমূল পার্টি অফিসে রাত্রি বাস করতে বাধ্য করতেন। আমারও একই অভিজ্ঞতা। রাত বিকালে আসতো, জোর জবরদস্তি করতো, মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। আমরা অন্যায় প্রতিবাদ করছি বলে তাই আমার বউকে বন্দুকের বাড়ি মেরেছে স্যার মাথায়। কে মেরেছে? মেরেছে গুন্ডা বাহিনী মেরেছে। আমাকে যে নিয়ে যাচ্ছে জোর করে, আমি হসপিটালে যেতে চাই স্যার, আমার বউকে মেরেছে মাথায়। তৃণমূলের এই নরপিশাচগুলি সেই মা বোনেদের ইচ্ছামতো ভোগ করতেন। সেই সব মহিলাদের স্বামীদের প্রাণনাশের হুমকি দেওয়া হতো যেন তারা কোনো প্রতিবাদ বা কোনো আইনি অভিযোগ না করতে পারেন। সন্দেশখালীর মহিলারা দাবি করেছেন, আমরা ফিরে পেতে চাই সেই শান্তির রাজত্ব যা ছিল আজ থেকে 13 বছর আগে। অভাব ছিল কিন্তু শান্তি ছিল। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের দেশে আগে যেমন শান্তি ছিল আমরা সেই শান্তিটাকে চাই। আমরা শান্তিপ্রিয়, সবার সঙ্গে ভাই বোন, মা বোন, বাবা মা যা যেখানে আছে আমাদের স্বামী সন্তান নিয়ে আমরা সুস্থভাবে জীবন যাপনটা করতে চাই। আমরা দেখতে পান না, উনি 500 টাকাকে 1000 টাকা করেছে, 1000 টাকাকে 1200 টাকা করেছে। লজ্জা করে না মানে মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী উনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। মিডিয়া, সুশীল সমাজ এবং টিএমসি প্রচার করেন তিনি নাকি মহিলা দরদি। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতন প্রকল্প তিনি শুরু করেছেন মহিলাদের জন্য। অন্য একটা অংশ বলছেন ঠিক তাই তো, উনি কোনো মহিলা ধর্ষিত হলে ধর্ষিতার বয়স এবং আংশিক ধর্ষণ না সম্পূর্ণ ধর্ষণ ইত্যাদি দেখে সরকারি রেট ঠিক করেন। অবশ্য এই মুখ্যমন্ত্রীকে তুষ্ট করার জন্য সুশীল সমাজ, মিডিয়া এবং টিএমসি নেতাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। মা দুর্গার মুখের জায়গাতে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে তাকে পুজো করা হচ্ছে। কেউ বা মা শারদার সঙ্গে, কেউ শ্রী চৈতন্যদেব
আবার কেউ তাকে সান্তাক্লজের সঙ্গে তুলনা করে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। করছেন এমনকি তারা মনে করছেন রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তার কবিতা এবং সাহিত্য সৃষ্টিতে মুগ্ধ হয়ে তার নাম সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য সুপারিশ করতেন। এরা হয়তো ভাবছেন তারা তো তৃণমূলের সঙ্গেই আছেন, সুতরাং তাদের মা, স্ত্রী, মেয়ে, বোনেরা তৃণমূল নারী মাংস লোলুপদের হাত থেকে নিরাপদ। এরপর আমি মিডিয়ার কথায় আসি। আজ থেকে 17 বছর আগে মিডিয়ার সূচিমুখ ছিল বামফ্রন্ট কেন্দ্রিক, আরও পরিষ্কার করে বললে সিপিআইএম কেন্দ্রিক। মিডিয়া ছিল ঐক্যবদ্ধ, নীতিহীনতার চরম সীমা অতিক্রম করে তারা সিপিএম বিরোধিতায় নেমে পড়ে। তাদের মূল এজেন্ডা ছিল বামফ্রন্ট সরকারকে উৎখাত করা। কিন্তু আজ চিত্রটা পৃথক। আজ মিডিয়া তাদের লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে। তাদের মিডিয়া হাউসের টিকি যে রাজনৈতিক দলের কাছে বাঁধা আছে তার পক্ষে। মিডিয়ার এই ভূমিকার কারণ না, এই কারণ সবার ক্ষেত্রে আলাদা। কারু কর্পোরেট ইন্টারেস্ট আছে, আবার কারু বিজ্ঞাপন পাওয়ার জন্য কোন একটি রাজনৈতিক দলকে সমর্থন করেন, আবার কোনো একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে এমন মিডিয়াও আছে। কিন্তু একটা বিষয়ে সম্পূর্ণভাবে এরা ঐক্যবদ্ধ, তা হলো আজও তারা সকলেই শূন্য পাওয়া একটি দল সিপিএম এর বিরুদ্ধে। আপনি যদি কিছুক্ষণের জন্য সবকিছুর ঊর্ধ্বে উঠে যুক্তি দিয়ে বাংলার প্রথম সারির 5-6টি নিউজ চ্যানেলের সঞ্চালকদের ভূমিকা দেখেন 2007 থেকে এখনো পর্যন্ত, এর মধ্যে সারদা নারদার অনুকূল্যে তৈরি হওয়া চ্যানেল যেমন আছে, তেমনি যুক্তি কুযুক্তির স্রষ্টা আমার রায়, আবার উগ্র হিন্দুত্ববাদী চ্যানেলও আছে। এই চ্যানেলগুলির মধ্যে একজন অন্যতম সঞ্চালক, যিনি বলেন সত্যের সন্ধানে অকুতভয়, তিনি 2007 সাল থেকে এখনো পর্যন্ত সিপিএম এর বিরুদ্ধে মিথ্যা এবং অর্ধসত্য দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছেন। তিনি একসময় নন্দীগ্রামকে নিয়ে বিভিন্ন মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন, যার কোনো তথ্য প্রমাণ তার কাছে নেই। এই সঞ্চালকরা সবসময় একটি নির্দিষ্ট দলকে সমর্থন করেন, সেটা কোনো ক্ষেত্রে বিজেপি হতে পারে, কোনো ক্ষেত্রে টিএমসি হতে পারে। তো সেই ক্ষেত্রে এরা এমন প্রশ্ন এই সব প্রতিনিধিদেরকে করে যাতে তারা বিব্রত না হয়। কিন্তু অনেক সময় সিপিএম এর প্রতিনিধির তথ্য ও যুক্তির কাছে তারা পেরে ওঠে না। ঠিক সেই সময় এই সঞ্চালকরা ত্রাতা হিসাবে আবির্ভূত হয় এবং তারা এই আলোচনাকে 34 বছরের আলোচনার মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করে। এই সময়কালে দেখা গেছে মিডিয়ার প্রতিনিধিরা প্রায় শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছেন। এই সন্দেশখালিতেই 2বার মিডিয়া আক্রান্ত হলো। এটা আরো বৃদ্ধি পাবে যত দিন যাবে, আর এটা খুবই উদ্বেগের বিষয়। টিএমসি সরকারকে স্থাপন করতে আপনাদের ভূমিকা তো অনস্বীকার্য। সুতরাং যে বৃক্ষ আপনি রোপণ করেছেন, খাদ দিয়েছেন, জল দিয়ে বড় করেছেন, তার ছায়া আপনি পাচ্ছেন বিজ্ঞাপনের মাধ্যমে। সেই বৃক্ষে কিছু পশু পাখি তো বসবাস করবেই, এবং বৃক্ষের ছায়া নেওয়ার সময় পশু পাখির বিষটা আপনার শরীরকে মলিন করবেই। যারা তৃণমূলকে ভোট দিয়েছেন বা ক্ষমতায় আসতে সাহায্য করেছেন, তাদের শরীর তো পশু পাখির বিষটায় মলিন হবেই। ইতিহাস কাউকে কখনো ক্ষমা করেনি, সে যেই হোক। এই প্রসঙ্গে একজন জার্মান কবির পাবলো নেরুদার একটা কবিতা মনে পড়ল গেল। তিনি তার কবিতায় বলেছেন, যখন ওরা প্রথমে কমিউনিস্টের জন্য এসেছিল আমি কোনো কথা বলিনি, কারণ আমি কমিউনিস্ট নই। তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল আমি নীরব ছিলাম, কারণ আমি শ্রমিক নই। তারপর যখন ওরা ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে, আমি তখনও চুপ করেছিলাম, কারণ আমি ইহুদি নই। আবার আসলো ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে, আমি টু শব্দটি উচ্চারণ করিনি, কারণ আমি ক্যাথলিক নই। শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে, আমার পক্ষে কেউ কোনো কথা বলল না, কারণ কথা বলার মতন তখন আর কেউ বেঁচে ছিল না। সন্দেশখালীর মহিলাদের উপর নিপীড়নের খবর আসার পর এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যেসব মানুষ চুপ করে আছেন, তারা অন্তত বিবেকানন্দ, সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতাদের উত্তরসূরি নন। এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত জানান।
আর বিবেক বার্তা চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। নমস্কার।